কি অপূর্ব দৃশ্য! ওপর থেকে এই নিচটা কি দারুণ লাগছে। পুরুলিয়ার অনেক জায়গাতেই ঘুরেছেন সবাই, কিন্তু আজ যে জায়গার কথা বলছি পর্যটন মানচিত্রে সেখানকার হদিশ হয়তো এখনো অনেকেরই জানা নেই। বান্দোয়ান নামটা শুনলেই হয়তো অনেকের মনেই আজও একসময়কার ভয়াবহ স্মৃতি ভেসে ওঠে। সেই বান্দোয়ানেই প্রায় লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে থাকা পাহাড় সারিতে ঘেরা এক গ্রামের হদিশ রইল আজকের ভিডিওতে, যেখানে আছে নির্জন পরিবেশে বন্য প্রকৃতির কোলে পাহাড় ঘেরা অনেকটা জায়গা নিয়ে তৈরি হওয়া একটা থাকার জায়গা। চারপাশটা পাহাড় আর জঙ্গলে ঘেরা। আবার এই গ্রামেই আছে এমন একটা পাহাড় যার উপরে চড়লে চারপাশের যে দৃশ্যপট দেখা যায় তা যেন অনেকটা কাশ্মীরের কোনো পাহাড়ি উপত্যকার মতো। এই জায়গাটাকে এখন লোকে বলছে পেহেলগাঁও আর পুরুলিয়া। তাহলে চলুন ঘুরে আসি পুরুলিয়ার পেহেলগাঁওতে। তবে কিভাবে যাবেন, কোথায় থাকবেন আর খরচই বা কত, সব তথ্য পেতে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা। হাওড়া স্টেশনে শেডের নিচে বসা কিংফিশারটা প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখে মজা নিচ্ছিল কিনা জানি না, কারণ আজকাল দক্ষিণ পূর্ব রেলের ক্রমবর্ধমান হয়রানির ফলে ট্রেন ঠিক সময় ছাড়বে সেটা আশা করাই ভুল। ঘাটশিলা যাওয়ার জনশতাব্দী এক্সপ্রেস সকাল 6:20 পরিবর্তে প্রায় 10টার সময় হাওড়া থেকে ছাড়ল। পথে অনেকবার দাঁড়িয়ে আরও 2 ঘন্টা লেট করে ঘাটশিলা পৌঁছতে দুপুর গড়িয়ে গেল। স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করছিল গাড়ি। সেই গাড়িতে চড়েই রওনা দিলাম 50 কিলোমিটার দূরের কেশরার উদ্দেশ্যে। ডিসেম্বরের শেষ সপ্তাহে শীতকালীন ছুটিতে 2 দিনের জন্য এবার আমাদের গন্তব্য বান্দোয়ানের কেশরা। হাইওয়ে ছেড়ে গালুড়ি থেকে ডাইনে বেঁকে গেল পথ। খানিক বাদে দুয়ারসিনির পাহাড় শ্রেণী, দুপাশে সবুজ গাছপালার মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলা ভীষণ সুন্দর এই পাহাড়ি রাস্তাটা। ট্রেন লেটের যাবতীয় বিরক্তি কেটে গিয়ে বরাবরের মতোই দিল খুশ হয়ে গেল এই পথে চলতে। ঝাড়খণ্ড থেকে সীমানা পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করি দুয়ারসিনি। ঠিক 2 বছর আগে ডিসেম্বর মাসে এসেছিলাম এই দুয়ারসিনিতে। থেকেছিলাম ফরেস্ট ডিপার্টমেন্টের দুয়ারসিনি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে। সেই ভিডিওটাও রয়েছে আমাদের চ্যানেলে। এই পথে হঠাৎ চলতে চলতে মনে হয় যেন উত্তরবঙ্গের কোনো পাহাড়ি পথে চলেছি। একটু এগিয়েই পথের পাশে দুয়ারসিনি মাতার মন্দির। নিচ দিয়ে 2 পাহাড়ের মাঝে বয়ে চলেছে পাহাড়ি নদী সাতগুরুং। দুয়ারসিনি যতবারই আসি বড্ড ভালো লাগে সাতগুরুং নদীকে। দুয়ারসিনি ছাড়িয়ে রাস্তাটা নেমে গেল পাহাড় থেকে সমতলে। শ্রদ্ধেয় কমল চক্রবর্তী মহাশয়ের সামাজিক উন্নয়নের কর্মকাণ্ড ভালো পাহাড় পেরিয়ে খানিক বাদে আবার পাহাড় চড়া। তারপরে বান্দোয়ান। বাজার এলাকা ছাড়িয়ে আরও 9 কিলোমিটার চলে আরেক প্রস্থ একটা জনহীন পাহাড়ি প্রান্তর পেরিয়ে পৌঁছলাম কেশরার ডলফিন ক্যাম্প বনপলাশিতে। সরকারি জমিতে একসময় তৈরি হয়েছিল জল প্রকল্প আর ইকো পার্ক, যা আজ বেসরকারি লিজে চলা এক হোমস্টে বা ফরেস্ট রিসর্ট। মূল প্রবেশদ্বার থেকে বেশ খানিকটা চলে রিসেপশন।
অনুচ্চ পাহাড়ে ঘেরা উঁচু নিচু অনেকখানি জমিতে তৈরি হয়েছে এই ক্যাম্পটা। রিসেপশন আর খাবার জায়গা থেকে প্রায় মিনিট 2 হেঁটে একটু উঁচু জায়গায় আমাদের জন্য বরাদ্দ কটেজ। আমরা এসে পৌঁছালাম পুরুলিয়া জেলার বান্দোয়ানে কেশরা দ্য ডলফিন ক্যাম্পে। কটেজের সামনে খানিকটা ঢালু জমি ও তার ওপারে সবুজ পাহাড় সারি। পাশাপাশি দুটো ডাবল বেড কটেজের মধ্যে একটা আমাদের। দেখে নেওয়া যাক রুমের ভিতরটা। মাথায় টিনের চাল, বেসিক ব্যবস্থা। এগুলো আমাদের রুমটা। এখানে একটা বেড রয়েছে, বড় সাইজের বেড। এখানে একটা মিরর, এখানে দুটো কাঁচের জানলা। এই জানলাটা থেকে জঙ্গলটা দেখা যায়, আর এই জানলাটা থেকে সামনের পাহাড়ের একটা দারুণ ভিউ পাওয়া যায়। একটা টিনের চাল, এসি নেই, একটা ফ্যান রয়েছে। মাথার উপর টিনের চাল হলেও আসল অ্যাট্রাকশন কিন্তু এই জায়গাটার এই পাহাড়ের ভিউটা। আর পুরো জায়গাটা পাহাড়ে ঘেরা, পাহাড় আর জঙ্গলে ঘেরা একটা অদ্ভুত জায়গা। শান্ত, একদম নিরিবিলি, নির্জন, সবসময় ঝিঝির ডাক। আর এইগুলো বাথরুম। একটা গিজারও আছে বাথরুমে। টাইলসের গায়ে ডলফিন, যেন এই ডলফিন ক্যাম্প নামটা সার্থকতা। আর বারান্দায় বসলে সামনের গাছপালা আর জঙ্গলাকীর্ণ পাহাড় দেখে মন ভরে যায়। দারুণ একটা দৃশ্যপট। এখানে থাকা খাওয়া সহ ভাড়া জনপ্রতি 1400 টাকা। এত বিশাল জায়গা হলেও এখানে থাকার জন্য রয়েছে মাত্র 2টি কটেজ আর একটি মাড হাউস। একটি ট্রি হাউসও আছে, তবে অবশ্য এখনো অ্যাটাচ বাথরুম তৈরি হয়নি সেখানে। এছাড়াও কম্পাউন্ডে ঢোকার মুখে রয়েছে কয়েকটা টেন্ট অ্যাকোমোডেশন। ট্রেন লেটের কারণে কেশরায় পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই রুমে ঢুকে একটু ফ্রেশ হয়েই চললাম লাঞ্চের জন্য খাবার ঘরে। পুরো কম্পাউন্ডটা জুড়েই অসংখ্য গাছপালা, যার মধ্যে প্রচুর সংখ্যায় আম গাছও আছে। মালভূমি অঞ্চলের প্রকৃতির কাছে তা যেন একটা বিরল ব্যাপার। গাছে গাছে নানান পাখির ডাক, চারপাশ ঘিরে রাখা মালভূমির অনুচ্চ পাহাড় সারি। এখানে পর্যটকদের দেখভাল, খাওয়ার ব্যবস্থা সবটাই করেন কেয়ারটেকার স্থানীয় বাসিন্দা সুচাঁদ মুর্মু। লাঞ্চে ভাত, ডাল, মাছ ভাজা, আলু ভাজা, স্যালাড, সবজি, কাতলা মাছের ঝোল, চাটনি আর পাঁপড়। অনেকটা এদিকে আসতে দেরি হয়ে গেছে, একদম গরম গরম খাবার ওনারা পরিবেশন করেছেন। খাবার বেশ ভালোই। তো পাহাড় দিয়ে ঘেরা চারদিক, পাহাড় জঙ্গলের মাঝে এই জায়গাটা। এখানেই তৈরি হয়েছে একটা হোমস্টে। আসলে এটা ছিল এই পশ্চিমবঙ্গ সরকারের জল সম্পদ উন্নয়ন দপ্তরের একটা প্রকল্প। এখানে একটা পুকুর রয়েছে, তো এই জায়গাটা পরে একটা প্রকৃতি বিক্ষণ কেন্দ্র তো হিসাবে গড়ে তুলেছে, আর এখন এটা চলে প্রাইভেট লিজে। ওই দিকে রয়েছে কতগুলো সোলার প্যানেল লাগানো। একেবারে শুনশান নির্জন জায়গা, মানুষজনের কোনো কোলাহল নেই, একদম সেক্লুডেড একটা প্লেস। সেই সামনে পাহাড়, পুরো জঙ্গল ভরা পাহাড়, চারিদিকে পাখির ডাক, ঝিঝির ডাক, আর এই মুরগিগুলো খেলে বেড়াচ্ছে। এই 25শে ডিসেম্বরের এই ছুটিতে অন্যান্য জায়গা যেখানে একেবারে ক্রাউডেড হয়ে থাকে বেড়াতে যাওয়ার হিড়িক, সেখানে সেই রকম সময় এরকম একটা জায়গায় এসে সময় কাটাচ্ছি আমরা। কটেজের বারান্দায় বসে সামনের গাছপালা আর পাহাড় সারির মনোরম দৃশ্য দেখে সময় কেটে যায়। মালভূমি পাহাড়ের প্রকৃতির মাঝে একেবারে নিরিবিলি আর নির্জনতায় 2-1 দিন কাটানোর আদর্শ জায়গা
কেশরার এই ডলফিন ক্যাম্প বনপলাশী। চারপাশের গাছগাছালিতে নানান পাখির ডাক। অনর্গল ডেকে চলেছে নানা রকমের পাখি, কমন বার্ডস বেশিরভাগ। এই পড়ন্ত বিকেলে আমরা বারান্দায় বসে রয়েছি, সামনেই পাহাড় সারির অপূর্ব দৃশ্য। বিশাল বড় একটা জায়গা নিয়ে এই কেশরা ডলফিন ক্যাম্প। এই জায়গাটায় অনেক রকম গাছ, আশেপাশে পাখির ডাক আর ঝিঝির ডাক। কত আম গাছ, বাগানের মাঝে রয়েছে কিছু টেন্ট। লেট লাঞ্চ সেরে গ্রামটা একবার ঘুরে দেখা। কম্পাউন্ডের গেটের বাইরে রাস্তার ওপারেই একটা ঢালু সবুজ পাহাড় উঠে গেছে। একেবারে গ্রামের মাঝখানে এই ইকো ক্যাম্পটা। ফরেস্ট রিসোর্ট বলছে, বলা যায় একেবারে প্রত্যন্ত গ্রাম, তবুও লেগেছে কিছু আধুনিকতার ছোঁয়া। পথের দুধারে খানিক একফালি জমি, আর তার উপরে জঙ্গলাকীর্ণ পাহাড় সারি। কোথাও পথের পাশে হলুদ সর্ষের ক্ষেত। আর পুরো গ্রামটা জুড়েই ফুটে রয়েছে এক ধরনের সাদা জংলি ফুল, যেন মনে হয় ভ্যালি অফ হোয়াইট ফ্লাওয়ার্স। হয়ে রয়েছে প্রচুর বন্য ফুল, আর প্রকৃতির একটা বুনো বুনো গন্ধ সুন্দর। বলা যায় অজ গাঁ একটা, প্রকৃতির একটা আলাদাই রূপ এখানে। কি সুন্দর এই গ্রামটা। শীতকালের ছোট বেলা, ওপাশের পাহাড়ের আড়ালে অস্তমিত সূর্য। নির্জন প্রকৃতির মাঝে খুব সুন্দর একটা পরিবেশ। সন্ধে হয়ে আসছে আর ঝিঝি পোকা চারদিকে ডাকছে, ঝিঝি পোকা। এ পথে আরেকটু গেলেই শুনলাম কেশরার এক অন্যতম পর্যটন আকর্ষণ ন্যাড়া পাহাড়, যার উপর থেকে নাকি এক অসাধারণ ভিউ পাওয়া যায়, যার জন্য এই জায়গাকে এখন বলা হয় পুরুলিয়ার পেহেলগাঁও। তবে শীতের শেষ বিকেলে প্রায় নিভে আসা দিনের আলোয় ওই পাহাড়ে না উঠে কাল সকালের জন্য তা তুলে রাখলাম। গোধূলি বেলায় ফিরে এলাম ক্যাম্পে। এখানকার এই ট্রি হাউস বা লগ হাটটা সবচেয়ে সুন্দর। এই ফরেস্ট রিসর্টের মধ্যে রিসেন্টলি তৈরি হয়েছে এই ট্রি হাউসটা। এখন ওপেন, থাকা যায়, তবে ওয়াশরুম নেই এখানে, ওয়াশরুমটা কমন। সন্ধে হয়ে এসেছে, একটু একটু ঠান্ডাটা বাড়ছে, আর এরকম একটা জঙ্গলময় পরিবেশে আজকে আমরা রাতটা এখানে কাটাবো। এই সময় এই নির্জন পাহাড় ঘেরা বন্য এই জায়গায় কনকনে ঠান্ডা আর গা ছমছমে নির্জনতা। তবে এই ডলফিন ক্যাম্পের বিশাল কম্পাউন্ডের প্রায় পুরোটা জুড়েই বিজলি বাতির পর্যাপ্ত ব্যবস্থা। সন্ধ্যায় সুচাঁদ মুর্মু রুমে এসে দিয়ে গেলেন চা আর পকোড়া। সন্ধ্যার পর এমন পাহাড় জঙ্গলের প্রত্যন্ত প্রান্তে ডিসেম্বরের শেষ সপ্তাহে যে কনকনে ঠান্ডা হবে সেটাই স্বাভাবিক। এবছর আবার ঠান্ডাটা এমনিতেই একটু বেশি পড়েছে। রাতের আকাশে পূর্ণিমার চাঁদ, চাঁদনি আলোতে মোহময় হয়ে উঠল বন পাহাড়ের প্রান্তরটা। হাড় কাঁপানো ঠান্ডাকে সঙ্গী করেই কটেজ থেকে বেরিয়ে চললাম খাবার ঘরে ডিনার সারতে। ডিনারে রুটি, আলু ভাজা আর চিকেন কারি। বেশ জম্পেশ ঠান্ডা পড়েছে, গরম গরম রুটি আর চিকেন মানে ডিনার। রাত্রি প্রায় 10:30 বাজে, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে রীতিমতো। আমরা এখন ডিনার সেরে আবার কটেজে ফিরবো। এই মাঝের রাস্তাটা অনেকটাই, এতটা পথ হেঁটে আমাদেরকে যেতে হয়। রুমে ফিরে
এই নির্জন পাহাড়ি প্রান্তরের মাঝে এক শীতল রাত কাটানো। পরদিন সকালে উঠে দেখি কুয়াশায় ঢেকে গেছে চারিপাশ। কটেজের বারান্দায় বসে সামনের পাহাড়ের পেছন থেকে বেরিয়ে আসা সূর্যটাকে দেখে মনে হচ্ছিল একটা টিমটিমে আলো। গুড মর্নিং ফ্রম কেশরা। সকালবেলা কুয়াশার চাদরে যেন ঢেকে দিয়েছে কেশটাকে। সামনের পাহাড়গুলো ক্রমশ যেন কুয়াশায় ঢেকে যাচ্ছে, আর একদম হিল স্টেশনের মতো সামনে দিয়ে কুয়াশাগুলো উড়ে উড়ে যাচ্ছে। পাল্লা দিয়ে বাড়ল কুয়াশা। আশেপাশের পাহাড় জঙ্গল আর যেন দেখাই যাচ্ছে না। কনকনে ঠান্ডায় মুড়ি দিয়ে বসে থাকা ছাড়া আর যেন কোনো গতিই নেই। কটেজের পিছনে হালকা জঙ্গল, সর্ষের ক্ষেত আর একটা পাহাড়ের ঢাল। ও এদিকে মাড হাউসটা। বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ল কুয়াশা। এবারে কুয়াশার চাদরে ঢেকে গেছে এই কেশরা। বেলা যত বাড়ছে কুয়াশার চাদরে আরো চারদিকটা ঢেকে যাচ্ছে। আর এখন বাজে 9:30। দেখো যেন মনে হচ্ছে আরো বেশি কুয়াশাটা বেড়ে যাচ্ছে, ঠান্ডাটাও সেরকম বাড়ছে, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। ঠিক যেন মনে হচ্ছে একটা হিল স্টেশনে দাঁড়িয়ে আছি। সামনের এই পাহাড়গুলো একদম ঢেকে গেছে কুয়াশায়। আজ আমাদের যাওয়ার কথা কেশরার অন্যতম আকর্ষণ ন্যাড়া পাহাড় ভিউ পয়েন্ট। লুচি, তরকারি, ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট। ঘুরে বেড়াচ্ছে মুরগির দল। পিছনের পাহাড়গুলো দেখাই যাচ্ছে না এখন। ব্রেকফাস্ট সেরে অনেকটা অপেক্ষা করার পরেও কুয়াশা যেন সরারই নাম নেই। কুয়াশাচ্ছন্ন একটা সকালে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা অবশেষে বেলা 11:30টার পর হোমস্টে বা ফরেস্ট রিসর্ট থেকে বেরিয়ে চললাম ন্যাড়া পাহাড়ের দিকে। সকাল থেকে অনেকক্ষণ ওয়েট করার পর এখন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখানকার মেন অ্যাট্রাকশন যে পাহাড়টা, সেই পাহাড়টার দিকে। কুয়াশাটা যদিও এখনো পুরোটা কাটেনি, দেখা যাক ওপর থেকে আমরা কিছু ভিউ পাই কিনা। মিনিট 15 হেঁটে পৌঁছলাম সেই পাহাড়ের নিচে। এই আমরা চলে এসেছি একেবারে ন্যাড়া পাহাড়ের নিচে। ঢালু পাহাড়ের মাথায় চড়তে কোনো অসুবিধা নেই। পাহাড়ের মাথায় যখন পৌঁছলাম তখনও চারিপাশের পাহাড়গুলো আবছাই ছিল, সাথে কনকনে ঠান্ডা হাওয়া। তবে দৃশ্যমানতা একটু কম হলেও চারপাশের দৃশ্য দেখে মনোমুগ্ধকর একটা উপলব্ধি হলো। এই আমরা উঠে পড়েছি পাহাড়টার একেবারে মাথায়। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, কিন্তু কুয়াশার জন্য যদিও দূরের ভিউগুলো ভালো পাওয়া যাচ্ছে না। এই জায়গাটাকেই এখন বলা হয় পেহেলগাঁও অফ পুরুলিয়া। বিশেষত্ব হলো এই যে পাহাড়ের ঢাল, অনেকটা ভ্যালির মতো পাহাড়ের স্লোপগুলো, আর চারপাশ ঘিরে শুধু পাহাড় আর পাহাড়। পাতলা হয়ে আসা কুয়াশার চাদরের মধ্যে দিয়ে চারপাশের দৃশ্য দেখে বুঝলাম এই জায়গার প্রকৃতি একেবারেই অন্যরকম। এই জায়গাটা হলো একদম পাহাড়ের টপ, হচ্ছে একদম টপ অফ দ্য ওয়ার্ল্ড। শীতকাল বলে এই ঢালু পাহাড়গুলোর ওপরের ঘাস শুকিয়ে গেছে।
আস্তে আস্তে বেরিয়ে এলো সূর্য। খানিক বাদে একটু একটু করে পরিষ্কার হলো কাছের পাহাড়গুলো। দূরের পাহাড়গুলো অবশ্য আবছাই থেকে গেল। এই এতক্ষণে রোদটা একটু উঠেছে। এই পাহাড়ের ঢালে বসে ঠান্ডার মধ্যে রোদ পোয়াতে বেশ ভাল লাগছে। চারপাশ জুড়ে দারুণ সুন্দর ল্যান্ডস্কেপ। ঢেউ খেলানো 2-3টে পাহাড়, ঘাসে ঢাকা পাহাড়ের ঢাল, তার মাঝে এক ফালি উপত্যকা, আর তার চারপাশ ঘিরে রাখা পাহাড় সারি। সবটা মিলিয়ে যেন অনেকটাই কোনো পাহাড়ি উপত্যকার সমতুল্য। শুধু হিমালয়ের পাইন কনিফারের পরিবর্তে সেখানে পর্ণমোচী শাল, কেন্দু আর পলাশ গাছ। এই এতক্ষণে কুয়াশা কেটে আজকে একটু রোদ উঠলো। উত্তর পশ্চিমের বড় পাহাড়টা রাইকা পাহাড়। বছরখানেক আগেই যা কিনা খবরের শিরোনামে এসেছিল, কারণ ওই রাইকা পাহাড়েই আস্তানা করেছিল এক বাঘিনী জিনাত। রোদ ওঠার পর পাহাড়ের টঙে বসে রোদ পোয়াতে পোয়াতে চারপাশের দৃশ্য দেখতে অপূর্ব লাগছিল। কি অপূর্ব দৃশ্য! ওপর থেকে এই নিচটা কি দারুণ লাগছে। এই কেশরাকে পুরুলিয়ার পেহেলগাঁও কতটা বলা যায় ঠিক সেই বিচারে না গিয়েও বলা যায় এই স্থান পুরুলিয়ার বাকি অংশের প্রকৃতির সাথে যেন অনেকটাই আলাদা। কুয়াশামুক্ত পরিষ্কার দিনে অনুমান করলাম আরো কত সুন্দর লাগে ল্যান্ডস্কেপটা। আমরা নেমে যাচ্ছি এখন। শীতকাল বলে এই ঢালু পাহাড়গুলোর উপরের ঘাস শুকিয়ে গেছে, কিন্তু বর্ষায় যখন পাহাড়গুলো আরো সবুজ হয়ে ওঠে তখন না জানি কত সুন্দর লাগে। আর আশেপাশে অনেক পলাশ গাছ। বসন্তে পলাশের সময় চারপাশ পলাশের লালিমায় যখন রাঙিয়ে উঠবে তখন যে কি সুন্দর লাগবে এই জায়গাটা তা সহজেই অনুমেয়। অনেকক্ষণ পাহাড়ের মাথায় কাটিয়ে গ্রামের মধ্যে দিয়ে এবার ফিরে চললাম হোমস্টের দিকে। কেমন লাগলো পুরুলিয়ার এই অপরিচিত গ্রাম কেশরার ভ্রমণ বৃত্তান্ত? এই পুরুলিয়ার এই নব্য পেহেলগাঁও কমেন্ট করে জানান। কিভাবে বুকিং করবেন নম্বর দেওয়া রইল স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে। জেনে নেওয়া যাক এখানকার কেয়ারটেকার সুচাঁদ মুর্মুর কাছ থেকে কিছু কথা। আমার নাম সুচাঁদ মুর্মু। আপনি এখানে দেখাশোনা করেন সবকিছু? হ্যাঁ, আমি এখানে দেখাশোনা করি। আচ্ছা, এটা কবে হয়েছে, কবে থেকে তৈরি হয়েছে? এটা হয়েছে 2021। 2021 থেকে চলছে। হ্যাঁ। কিন্তু খুব একটা বেশি লোক জানে না এই জায়গাটার না নাম। না না না, এটা একবারে অফবিট। হ্যাঁ, আমরা এই ডিসেম্বরের লাস্ট উইকে এলাম, এখন একদম ছুটির সময়, হ্যাঁ তাও খালি পড়েছিল, মানে বাই চান্স খালি পড়েছিল আর কি। হ্যাঁ। পেয়ে গেছি আমরা রুম। ঠিক আছে, কতগুলো রুম কি কটা রুম আছে এখানে? আমাদের এখানে দুটো কটেজ, একটা মাড হাউস আর একটা ট্রি হাউস আছে। ওটাতে এখনো পুরো কমপ্লিট হয়নি। আচ্ছা, বুকিং কিভাবে করতে হবে? এই নাম্বার যেগুলো দেওয়া আছে কলকাতার আমাদের নাম্বার? এখানে বুকিং করতে হলে এখানে ডিসপ্লে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে কল করতে হবে। ঠিক আছে। এতক্ষণে রোদটা উঠেছে, সামনের পাহাড়গুলো একদম ঝলমল করছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এবার কেশরার এই হোমস্টে ছেড়ে চলে যাব দুয়ারসিনি হয়ে ঘাটশিলায়। নির্জনতার মাঝে বান্দোয়ানের এই কেশরার বন্য পাহাড়ি প্রকৃতির সান্নিধ্যে একটা ছোট্ট ছুটি কাটিয়ে এবার ফিরে চলা ঘাটশিলা স্টেশনের দিকে। পাহাড়ি পথে দুয়ারসিনি পেরিয়ে ছুটে চলল গাড়ি। ঠিক 2 বছর পরে আমরা আবার চলে এসেছি সাতগুরু নদীর ধারে, এই দুয়ারসিনিতে। বান্দোয়ানের কেশরা ডলফিন ক্যাম্প থেকে ফেরার পথে ঘাটশিলা স্টেশনে যাওয়ার পথে পড়লো এই দুয়ারসিনি। নেমে পড়লাম এই প্রিয় জায়গায়। ঘাটশিলা থেকে কেশরার গাড়ি ভাড়া 900 টাকার আশেপাশে। গাড়ির জন্য যোগাযোগ করতে পারেন সজল দাঁড় সাথে। স্ক্রিন আর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল নম্বর। কলকাতা থেকে কেশরার সরাসরি গাড়ি পথে দূরত্ব 245 কিলোমিটার, সময় লাগে 6 ঘন্টার মতো। এছাড়াও কলকাতা থেকে বান্দোয়ান যাওয়ার সরাসরি বাস আছে, যা রাতে ছেড়ে সকালের দিকে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ একটা লাইক ও অনেক শেয়ার করুন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ, এরকম আরও ট্রাভেল ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ট্রাভেলিক।